ভারতের ইংল্যান্ড সফর শেষ হয়েছে, তাও প্রায় 10 দিন হতে চললো। দেখতে দেখতে আরও একটা বড় টুর্নামেন্ট, মেজর টুর্নামেন্ট এশিয়া কাপও প্রায় সামনে চলে আসছে। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে, আগামী সপ্তাহে মঙ্গল কিংবা বুধবার মানে 19 কিংবা 20 তারিখেই ভারতের সিলেকশন প্যানেল মানে অজিত আগারকারের নেতৃত্বাধীন সিলেকশন কমিটি ওই এশিয়া কাপের জন্য চূড়ান্ত 15 কিংবা 16 জনের স্কোয়াডটা ঘোষণা করে দেবে। তো এই জায়গায় মানে এখনও দলটা পুরোপুরি অন এয়ার হয়নি ঠিকই, কিন্তু ক্রিকেট পাড়ায় কান পাতলে যা খবর শোনা যাচ্ছে তাতে করে চূড়ান্ত দলে কারা থাকবেন কারা থাকবেন না সেই ব্যাপারে কিন্তু অলমোস্ট একটা মানে ব্লুপ্রিন্ট তৈরি হয়েই গেছে। এই মুহূর্তে ক্রিকেটাররা এক এক করে সেন্টার অফ এক্সেলেন্সে তাদের ওই মেডিকেল টেস্ট কিংবা ফিটনেস টেস্ট দিচ্ছেন। তো ওই টেস্টের মানে রিপোর্ট পাওয়ার পরই সিলেকশন প্যানেলের তরফ থেকে চূড়ান্ত দলটা ঘোষণা করা হবে। তো এই জায়গায় মানে যেরকম আর কি আভাস পাওয়া যাচ্ছে তাতে করে ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন এদের কিন্তু থাকার কারোর সম্ভাবনা নেই বললেই চলে। মানে এরা মানে জায়গা হারাচ্ছেনই মূলত ওই সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মার কারণে। তো মানে ভারতের সিলেকশন প্যানেলের কিংবা আর কি গোটা ভারতের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে এরকমই চাওয়া, মানে ভারতের টি-20 টিমটা কিন্তু অলমোস্ট ফিক্স হয়ে গেছে। গত বছর টি-20 বিশ্বকাপ জয়ের পর থেকে তো ভারত ওই জায়গায় একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে গেছে, যেহেতু অনেক সিনিয়র ক্রিকেটার অবসর নিয়ে ফেলেছিলেন। তো সেই জায়গায় ভারত 5 থেকে 6টা সিরিজ কিন্তু খেলেছে, আর সেখানে প্রত্যেকটা সিরিজেই টিম ইন্ডিয়া কিন্তু জয়লাভ করেছে, আর একটা কোর টিম তারা কিন্তু ইতিমধ্যেই গঠন করে ফেলেছে, যেখানে দেখা যাচ্ছে প্রথম 5 থেকে 6টা ব্যাটিং পজিশন অলমোস্ট কিন্তু ফিক্স হয়ে গেছে, আর তারা কিন্তু ওই লাইন আপ নিয়ে খেলে মোটামুটি সফল। তো সেই কারণে ভারতের টিম ম্যানেজমেন্ট পার্সোনালি এই জায়গায় চাইছে না যে ওই টপ 5 কিংবা টপ 6 ব্যাটিং স্পট ওই জায়গায় কোনোরকম ডিস্টার্ব করতে। তো সেই কারণে মূলত এই যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল আর ওই সাই সুদর্শন যারা আইপিএলে দারুণ ফর্মে ছিলেন, দুর্ধর্ষ ব্যাটিং করেছেন, ইভেন এই লাস্ট ইংল্যান্ড সফরেও তারা কিন্তু ব্যাট হাতে মোটা দাগে বেশ ভালোই সফল ছিলেন। সাই সুদর্শনকে বাদ দিলে কে এল রাহুল আর জয়সওয়াল তো বেশ ভালো টাচেই ছিলেন, আর অপরদিকে সাই সুদর্শনকে মনে রাখবেন এবারের আইপিএলে কিন্তু তিনি অরেঞ্জ ক্যাপ উইনার, আর তিনি যে ধারাবাহিকতা দেখিয়েছেন আইপিএলে তাতে করে তিনি এশিয়া কাপের স্কোয়াডে কিন্তু জায়গা করে নিলেও নিতে পারতেন। কিন্তু ওই যে আমি আবারও বলছি, অভিষেক শর্মার সঞ্জু স্যামসনের ওই যে ওপেনিং পার্টনারশিপটা জমে গেছে, এদেরকে ডিস্টার্ব না করাটাই ভারতের টিম ম্যানেজমেন্টের মূল উদ্দেশ্য বলে এই ওপেনাররা প্রবল দাবিদার হওয়া সত্ত্বেও তারা এশিয়া কাপের স্কোয়াডে সম্ভবত জায়গা পাবেন না। আর আরও একটা বিষয় আমাকে অবাক করেছে, শ্রেয়াস আয়ারের এবারও নাকি এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হবে না। যে শ্রেয়াস আয়ার লাস্ট কয়েক বছর ধরে দারুণ পারফরমেন্স করছেন ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আইপিএলে সব ফরম্যাটের ক্রিকেটেই, মানে তার নেতৃত্ব ওই জায়গায় অসাধারণ। তো সেই শ্রেয়াস আয়ারকে নাকি বাদ দিচ্ছে ভারতের সিলেকশন প্যানেল, মানে এটা কিন্তু আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। শ্রেয়াস আয়ারকে অন্তত ব্যাকআপ হিসেবে হলেও ভারতের মিডিল অর্ডারে যাতে তিনি অন্যান্য ক্রিকেটারদের প্রপার ব্যাকআপ হিসেবে কাজ করতে পারেন, অন্যান্য ক্রিকেটাররা যদি মানে বাই চান্স অফ ফর্মে চলে যান, ওই জায়গায় আমি সবচেয়ে বেশি করে চাইছিলাম তিলক ভার্মার ওই ব্যাকআপ হিসেবে যদি শ্রেয়াস আয়ারকে রাখা যেত, কারণ তিলক ভার্মা তো এই মুহূর্তে টিম ইন্ডিয়ায় ওই নাম্বার 3 কিংবা 4-এ তিনি তো নিয়মিত ব্যাটিং করছেন, সেখানে সাফল্য পেয়েছেন। কিন্তু বাই চান্স যদি তিনি ফেল করেন কিংবা ওই তার খারাপ প্যাচ যদি চলতে থাকে, তখন শ্রেয়াস আয়ার কিন্তু তাকে পারফেক্টলি রিপ্লেস করতে পারতেন। তো তারপরেও শুনছি যে শ্রেয়াস আয়ার মানে এত ভালো পারফরমেন্স করার পর, এত ধারাবাহিকতা দেখানোর পরও তাকে এশিয়া কাপের স্কোয়াডে সম্ভবত দেখা যাবে না। আর এছাড়া শুনলাম ওই বোলিং ডিপার্টমেন্টের মধ্যে রবি বিষ্ণয় তিনিও সম্ভবত থাকছেন না। এর আগের আপনি খেয়াল করে দেখবেন গত বছর টি-20 বিশ্বকাপটা তিনি হয়তো খেলেননি, কিন্তু তার আগে বা পরে মানে ভারত যে কটা টি-20 সিরিজ খেলেছে তার বেশিরভাগেরই পার্ট ছিলেন এই রবি বিষ্ণয়, তিনি কিন্তু নিয়ম করে ম্যাচও খেলেছেন। কিন্তু বরুণ চক্রবর্তীর উত্থানটাই আমি বলবো রবি বিষ্ণয়কে এই জায়গায় কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে দিয়েছে, কারণ বরুণ চক্রবর্তী তার পরবর্তীতে ওই গত বছর বাংলাদেশের এগেনস্টে টি-20 সিরিজটা দিয়ে তার আবার যে জাতীয় দলে প্রত্যাবর্তন হলো, তারপর তিনি এত দুর্ধর্ষ পারফরমেন্স করেছিলেন যে কারণে তাকে বাদ দিয়ে যেহেতু এখন কোনো কিছুই ভাবা যাচ্ছে না, আর তার উপর কুলদীপ যাদব কামব্যাক ঘটাচ্ছেন এই এশিয়া কাপে। তো মূলত সেই কারণেই মনে করা হচ্ছে রবি বিষ্ণয় মানে এইবারের এশিয়া কাপের স্কোয়াডে সম্ভবত জায়গা পাচ্ছেন, আর তার উপর তার মানে আগের আইপিএলটা কিন্তু খুব একটা ভালো যায়নি। আর এছাড়া পেস বোলিং অলরাউন্ডারদের মধ্যে থেকে ওই নীতিশ কুমার রেড্ডি বাদ পড়ছেন, তিনি এখন ওই চোটটা পুরোপুরি যেহেতু রিকভার করতে পারেননি, সম্ভবত ওই শিবম দুবেই নীতিশ রেড্ডির পরিবর্তন হিসেবে ভারতের এশিয়া কাপের স্কোয়াডে ঢুকবেন। আর পেস বোলারদের মধ্যে মোহাম্মদ সিরাজ আর মোহাম্মদ শামি এই দুজনও কিন্তু থাকছেন না। মোহাম্মদ সিরাজ 5টা টেস্টই খেলেছেন ইংল্যান্ডের এগেনস্টে, তো ডেফিনেটলি তাকে বিশ্রাম দিতে চাইবে ভারতের টিম ম্যানেজমেন্ট। আর মোহাম্মদ শামি এখনও তার ওই ফুল ফিটনেসটা প্রপারলি গেইন করতে পারেননি, যদিও তিনি দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের স্কোয়াডে রয়েছেন ঠিকই, হয়তো ম্যাচও খেলবেন, কিন্তু শামির ফিটনেসের উপর বা শামির মানে রিসেন্ট পাস্ট পারফরমেন্সের উপর একেবারেই খুশি নয় ভারতের টিম ম্যানেজমেন্ট, সেই কারণে মোহাম্মদ শামি মানে এশিয়া কাপের স্কোয়াডে হয়তোবা তিনি থাকবেন না। আর এছাড়া আমরা ভাবছিলাম বুমরাকে ছাড়াই হয়তো পেস বোলিং অ্যাটাকটা সাজাবে ভারতের টিম ম্যানেজমেন্ট কিংবা সিলেকশন প্যানেল, কিন্তু এখন শোনা যাচ্ছে যে বুমরাই হয়তোবা পেস অ্যাটাককে কিংবা ওই ওভারঅল ভারতের বোলিং ডিপার্টমেন্টকে লিড করবেন, কারণ বুমরাকে শুনছি ভারতের টিম ম্যানেজমেন্ট আর বাড়তি কোনো বিশ্রাম দিতে চাইছে না। তিনি ইংল্যান্ডে এমনি 2খানা টেস্ট মিস করেছেন, তো সেই কারণে বুমরাকে আর কি রেখেই ভারতের এশিয়া কাপের এই পেস বোলিং অ্যাটাকটা সাজানো হবে। বুমরার সাথে আর্শদীপ সিং এর থাকাটা এক প্রকার নিশ্চিত,
আর থার্ড পেসার হিসেবে এই জায়গায় সম্ভবত চলে আসতে পারেন ওই প্রসিদ্ধ কৃষ্ণা কিংবা হার্ষিত রানার মধ্যে যে কোনো একজন। আর এছাড়া শুভমান গিল, মানে যে সিলেকশনটা নিয়ে মানে আমাদের সবার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব বা ধোঁয়াশা ছিল। আমি নিজেও এর আগে একটা কন্টেন্ট করে বলেছিলাম যে শুভমান গিল আর যশস্বী জয়সওয়ালের চান্স কতটা পাবেন কি পাবেন না এশিয়া কাপে, সেটা ডেফিনেটলি একটা ডাউট রয়েছে। কিন্তু জয়সওয়াল মানে স্কোয়াডে থাকছেন না, এটা এক প্রকার নিশ্চিত হয়ে গেল। শুভমান গিলকে রেখে কিন্তু ভারতের সিলেকশন প্যানেল তাদের এই এশিয়া কাপের স্কোয়াডটা বাঁচছে। শুভমান গিল হয়তো নিয়মিত খেলার সুযোগ পাবেন না, তাকে ওই মূলত ব্যাকআপ ওপেনার হিসেবে বা ব্যাকআপ নাম্বার 3 ব্যাটার হিসেবে নিয়ে যাবে। তাকে হয়তো বেশিরভাগ ম্যাচে ডাগ আউটে বসেই কাটাতে হবে টেস্ট ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও, কিন্তু তারপরেও শুভমান গিল ওই 15 কিংবা 16 জনের স্কোয়াডে আলটিমেটলি থাকছেন। আর এছাড়া ঋষভ পান্তেরও ওই চোটের কারণে খেলা হচ্ছে না। তিনি তো ইংল্যান্ড সফরে চোট পেয়েছিলেন ওই ম্যানচেস্টার টেস্ট চলাকালীন, তো তার রিকভার করতে এখনও যেহেতু অনেকটা সময় লাগবে, তো সেই কারণে ঋষভ পান্ত যেতে পারছে না। তবে ব্যাকআপ উইকেট কিপার ব্যাটার হিসেবে দুজনের নাম উঠে আসছে, একজন ধ্রুব জুরেল আর একজন ওই জিতেশ শর্মা। এই দুজনের মধ্যে থেকেই যে কোনো আলটিমেটলি একজন যাবেন। ধ্রুব জুরেল এর আগের সিরিজে ইংল্যান্ডের এগেনস্টে তিনি কিন্তু ভারতের ওই টিমটাই ছিলেন, একটা দুইটা ম্যাচ খেলারও সুযোগ পেয়েছিলেন, কিন্তু খুব একটা সফল হতে পারেননি। কিন্তু তারপর আইপিএলে কিন্তু তিনি ব্যাট হাতে নিজের বেশ ভালো মতো কামালটা দেখিয়েছিলেন। আর জিতেশ শর্মা তো ডেফিনেটলি আইপিএলে তিনি চমৎকার পারফরমেন্স করেছিলেন। আইপিএলে মানে আরসিবি এবারে যে চ্যাম্পিয়ন হয়েছিল তার জন্য জিতেশ শর্মার ওই শেষের দিকে নেমে ফিনিশিং টাচ বা ওই ফিনিশিং রোলে তিনি যে মুখ্য ভূমিকা পালন করেছিলেন ওটার অনেক বড় একটা কার্যকারিতা ছিল। তো সেই কারণে ডেফিনেটলি সিলেকশন প্যানেলের মধ্যে জিতেশ শর্মার নামটা উঠে এসছে। তো ধ্রুব জুরেল বা জিতেশ শর্মার মধ্যে থেকে আলটিমেটলি কেউ একজন সঞ্জু স্যামসনের ব্যাকআপ কিপার হিসেবে যাবেন ভারতের এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডে। তো দল নির্বাচনের এই পুরো বিবরণ শোনার পর আপনাদের কাছে ঠিক কী মনে হচ্ছে এবারের এশিয়া কাপে ভারতের সম্ভাব্য চূড়ান্ত স্কোয়াডটা মানে 15 কিংবা 16 জনের ওই আলটিমেট স্কোয়াডটা ঠিক কেমন হতে চলেছে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।